স্বাগত আনন্দযোগে। স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সহ শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমা ফাতেমা। উদযাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। বাংলাদেশ সময় রাত 11:30টায় জানা যাবে কোন সিনেমা কান চলচ্চিত্র উৎসবে জিতবে স্বর্ণপাম। লড়াইয়ে আছে মার্কিন সিনেমা আনুরা, ফরাসি ছবি এমিলিয়া পেরেজ এবং দ্য সাবস্ট্যান্স। এছাড়াও থাকছে বিনোদনের আরো অনেক খবর। সাথে আছি অহনা তাসনিম খান। স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সহ শুক্রবার দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিনের প্রথম সিনেমা ফাতেমা। সিনেমা দেখার পর দর্শক, পরিচালক, কলাকুশলী ও তারকারা সিনেমাটি নিয়ে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। ব্লকবাস্টার ও লায়ন সহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফাতেমা। ইতিমধ্যে সিনেমাটি দেখে দর্শকরা বের হয়েছেন। চলুন শুনে আসি সিনেমাটি দেখার পর দর্শকরা কি বলছেন। ভালো লেগেছে। আমি আজকে দেখলাম আমাদের বাংলা মুভি, নাম হচ্ছে যে ফাতেমা। ভালো লেগেছে। এখনকার ফাতেমারা আর আমাদের ৭১-এর ফাতেমারা আসলে সেই ফাতেমাদের এখন মুক্তি হয় নাই, এটাই এখানে দেখিয়েছে। খুব ডিপ একটা থিম ছিল এখানে। নায়িকা যে তাসনিম ফারিয়া, ওনার অ্যাক্টিং খুব ভালো ছিল। ভালো লাগলো, সুন্দর ছিল, অ্যাকচুয়ালি বোঝার মতো অনেক কিছু ছিল। ভালো লেগেছে, তাসনিয়া ফারিনের অভিনয় দারুণ। নির্মাণটা কেমন লেগেছে? ডিফারেন্ট টাইপের, হয়তো কমার্শিয়াল মুভি না তো, কিন্তু ভালো লেগেছে। হয়তো বা আমি জানি না সবার ভালো লাগবে কিনা। বেশ ভালো লাগছে। আমার কাছে সবই ভালো লেগেছে, অভিনয়, তারপর হচ্ছে কাহিনী, সিনেমাটোগ্রাফি, তারপরে হচ্ছে সবই ভালো মোটামুটি। না, আমার আসলে বেসিক্যালি ভালো লাগেনি, কারণ আমি এটাতে কোনো স্টোরি খুঁজে পাইনি। ফারিনের ক্যারেক্টার অনেক ভালো লেগেছে, ওনার অ্যাক্টিংও অনেক ভালো ছিল। ভালো লাগছে, কোথাও মনে হয়েছে একটু মিসিং, আমার কাছে মনে হয়েছে। যাই হোক, ওটা গল্পের কারণে এটা মেকিং হয়েছে, সেহেতু অভিনয় সব ওভারঅল সব কিছু মিলে ভালো লাগছে। মানে এমনি ভালো লাগছে, থিম ভালো, বাট একটু মানে কমপ্লেক্স করে ফেলেছে কি এটা। আমার কাছে মনে হয়েছে যে মানে সুবর্ণা ১৯৭১ সালের একজন প্রতিনিধি, নারীরা যেভাবে নির্যাতিত হয়েছে আর এখনকার একটা প্রেজেন্ট সিচুয়েশন যে ফাতেমা, সো দুটো রিলেট করে একটা মুভি, ভালো মুভি। প্রথম প্রদর্শনী যদি বলি স্টার সিনেপ্লেক্স, সেটা কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আমি দর্শকের সাথে কথা বলেছি এবং সেখানে কিন্তু দর্শকরা সিনেমাটি দেখে কিন্তু উচ্ছ্বসিত প্রকাশ করেছেন এবং তারা বলছে যে একেবারে অন্য রকমের গল্প এবং গল্পের যে বলার ধরনটাও কিন্তু একেবারে ভিন্ন রকম এখন। এবং এই সিনেমাটি দেখার যখন শেষ হয়েছে, সেখানে আমাদের পরিচালক রয়েছেন ধ্রুব হাসান রয়েছেন এবং এই সিনেমাটিতে অভিনয় করেছেন সুলতানা চরিত্রে আয়েশা, তিনিও কিন্তু রয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। পরিচালক ধ্রুব হাসান দর্শকের সাথে কথা বলছিলেন কিছুক্ষণ আগে। প্রথম প্রদর্শনী শেষ হয়ে গেল এবং দর্শকরা যেটা বলছে যে একটু ভিন্ন রকমের গল্পের স্বাদ পেলাম। সবাই থ্রিল হতে চায়, এক্সাইটেড হতে চায়, মোর লাইক এ সিনেমাটিক রিয়েলিটি দেখতে চায়। ওই জায়গা থেকে সরে এসে আমরা আসলে বাস্তবের গল্প বলতে চেয়েছি, সাধারণের গল্প বলতে চেয়েছি। দর্শকরা যখন আমি দেখলাম যে হল ভর্তি দর্শক এবং ছোট ছোট সন্তানদের নিয়ে এসেছে, ওইটা আমার কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হয়েছে। ফারিন মানে এক কথা কি বলবো, যে কিছু কিছু সময় আমার মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মানে ওর 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 যে চরিত্রটা আমার কাছে মনে হচ্ছে ব্রেথ টেকিং, কারণ ও ওই চরিত্র সুবর্ণা হয়েছে, ও ফাতিমা হয়েছে। সব মিলেই যদি এখন আমরা বলতে পারি সিনেমাটা দর্শকের ভালো লেগেছে এবং দর্শক গ্রহণ করেছে এবং আমরা যে শোটি দেখলাম সেই শোটি কিন্তু হাউসফুল ছিল। খুবই ভালো লেগেছে, এক কথায় অসাধারণ ছিল। একটা পার্সোনাল লাইফ এবং একটা প্রফেশনাল লাইফের কনফ্লিক্টটা আমরা দেখেছি। অ্যাক্টিং জগতের যে মানে ফার্স্টের দিকে যে স্ট্রাগলটা, ওটা হচ্ছে আমরা নিজেরা অ্যাক্টিংয়ের জগতের সাথে আস্তে আস্তে রিলেটেড হচ্ছি, তো ওইটা ফিল করতে পারছি। অ্যান্ড মানে মুক্তিযুদ্ধের সময় মেয়েদের যে একটা স্ট্রাগল, ওইটার সাথে যে ইদানিং যুগের মেয়েদের স্ট্রাগল, এটা যে একসাথে করছে, এটা আমরা বুঝতে পারছি। খুবই ভালো লাগছে মুভি। ভালো লেগেছে। নির্মাণের একটু ভিন্নতা আমরা দেখেছি। হ্যাঁ, অনেকটাই ভিন্নতা রয়েছে। বিগত যত মুভি আছে তার চেয়ে এটা অনেকটা ভিন্ন একটা গল্প ছিল। ফাতেমা সুবর্ণা দুজনের তো আসলে ভিন্ন ভিন্ন ইয়েতে অভিনয় করেছে, কিন্তু আসলে একটু কমপ্লেক্স হয়ে গেছে জিনিস। আমরা দর্শকের সাথে কথা বলছিলাম এবং দর্শক যে বিষয়টি বলছিলেন যে এই ফাতেমা সিনেমাটি তাসনিয়া ফারিনের প্রথম সিনেমা এবং ফারিনের রূপে যেমন দর্শকের ভালো লেগেছে, তিনি ছবি নির্মাণ এবং গল্প বলার ধরনটাও কিন্তু দর্শকের কাছে নতুন লেগেছে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে ভারতের কলকাতায় নির্মিত হচ্ছে একটি সিনেমা। এটি নির্মাণ করবেন আব্দুল আলিম। সিনেমার নাম কাজী নজরুল ইসলাম। এদিকে নজরুল গল্প উপন্যাস নিয়ে বাংলাদেশে নির্মিত হয়েছে একাধিক সিনেমা। আজ নজরুলের ১২৫তম জন্মবার্ষিকীতে তার প্রতি ৭১-এর শ্রদ্ধাঞ্জলি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে কলকাতায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এটি পরিচালনা করছেন আব্দুল আলিম। সিনেমার নাম কাজী নজরুল ইসলাম। এতে কবির চরিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা কিঞ্জল নন্দ। নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র সহ আরও অনেকেই। এছাড়াও বাংলাদেশের কয়েকজন অভিনয় শিল্পী এই ছবিতে অভিনয় করতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। নজরুলের মেহেরনিগার গল্প অবলম্বনে ২০০৬ সালে একই নামে সিনেমা নির্মিত হয়। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেন মুশফিকুর রহমান গুলজার এবং চিত্রনায়িকা মৌসুমী। চলচ্চিত্রে প্রধান দুই চরিত্র কাশ্মীরের তরুণী মেহেরনিগারের চরিত্রে মৌসুমী এবং আফগান যুবক ইউসুফের ভূমিকায় ফেরদৌস অভিনয় করেছেন। মেহেরনিগারের পরপরই আরেকটি চলচ্চিত্র নির্মিত হয় নজরুলের গল্প রাক্ষসী অবলম্বনে। রাক্ষসী সিনেমার পরিচালক মতিন রহমান। তিনটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোজিনা, পূর্ণিমা ও ফেরদৌস। এর আগে নজরুলের গল্প জিনের বাদশা অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্র জিনের বাদশা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পা রাজ। নজরুলের উপন্যাস মৃত্যু খোদা এবং গল্প ব্যথার দান ও পদ্ম গোখরা অবলম্বনেও চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার দুইটি কবিতা লিচু চোর এবং খুকি ও কাঠবেড়ালি অবলম্বনে শিশুদের জন্য দুটি চলচ্চিত্র নির্মিত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমি থেকে। আফফান মিতুল, ৭১। জাতীয় পর্যায়ে উদযাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। সংস্কৃতি মন্ত্রণালয়ের ৩ দিনের এই আয়োজনের মূল প্রতিপাদ্য হল সাম্প্রদায়িক চেতনা এবং নজরুল। জাতীয় জাদুঘরে আজ শুরু হচ্ছে উদ্বোধনী আয়োজন। এই মুহূর্তে জাতীয় জাদুঘরে উপস্থিত আছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ জয়। আজ কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কি কি আয়োজন দেখছেন এবং প্রস্তুতি কেমন দেখছেন? কারা কারা আছেন এই আয়োজনে? আমি এখন রয়েছি জাতীয় জাদুঘরের যে মিলনায়তন রয়েছে, মূল মিলনায়তন, তার বাইরে আমি অবস্থান করছি এবং এখান থেকে মূল মিলনায়তনে কিন্তু যে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীর যে জাতীয় পর্যায়ের যে আয়োজনটা চলছে সেটার কিন্তু সাংস্কৃতিক আয়োজনটা এখন চলছে। কিছুক্ষণ আগে মাননীয় মন্ত্রী কিন্তু সেটা উদ্বোধন করেছেন এবং উদ্বোধনী আলোচনার পর কিন্তু এখন সাংস্কৃতিক আয়োজন চলছে। যেমনটি বলছেন, এটা 3 দিনের আয়োজন এবং এখানে কিন্তু জাতীয় পর্যায়ের যে শিল্পীরা রয়েছেন এবং কবি পরিবারের সদস্যরা রয়েছেন তারা মিলিয়ে কিন্তু এখানে আয়োজন রয়েছেন। নজরুলকে নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন নিয়ে কিন্তু এই 3 দিনের এবারের জাতীয় পর্যায়ে নজরুলের ১২৫তম জন্মবার্ষিকীর আয়োজন চলছেন। এখন আমার সাথে আছেন মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং এই অনুষ্ঠানটা অর্থাৎ জাতীয় পর্যায়ে এই আয়োজনটা কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এবং সংস্কৃতি মন্ত্রী এটা আয়োজন করছেন। তো আমার সাথে যুক্ত হয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। তার কাছেই আমরা জানতে চাইব যে এই যে কাজী নজরুল ইসলাম তার জন্মদিনকে ঘিরে ১২৫তম জন্মদিনকে ঘিরে সারা দেশেই আপনারা আয়োজন করছেন, কি কি রয়েছে এবং কোথায় কোথায় এই আয়োজনটি করছেন? ধন্যবাদ। আজকে কবির ১২৫তম জন্মদিন বার্ষিকীতে আমরা প্রথমেই ভোর ৬:৩০টার সময় মন্ত্রণালয়ের সকলকে নিয়ে আমরা কবির মাজারে এসে পুষ্প দিলাম। তারপরে ওইটার পরে আজকে ৪টা থেকে আমাদের 3 দিন ব্যাপী জাতীয় জাদুঘরে অনুষ্ঠান হচ্ছে এবং খালি জাদুঘরে না, আমাদের কুমিল্লা, ময়মনসিংহ, তারপরে চিটাগং, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গায় এই সবগুলো জায়গায় 3 দিন ব্যাপী কবি নজরুলের
জন্মবার্ষিকী 125তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে এবং এইখানে সব ধরনের গান, ওনার গান, কবিতা এবং আলোচনা ওনাকে নিয়ে হচ্ছে। এবং এবার একটা জিনিস আমার মনে হয় যে আমার তো জাস্ট আজকে 2.5 মাস প্লাস, হ্যাঁ, তো এইটা আমার মনে হয় যে একটা আমরা আগামী বছর একটু প্ল্যান করে করব যে শিশুদের নিয়ে একদিন, তারপরে কিশোরীদের নিয়ে একদিন, মানে নজরুলের চেতনা শিশুদের মধ্যে এইভাবে আমরা ভাগ করে করে এক একটা দিন আমরা প্রোগ্রামসগুলো করব। আর আরেকটা হলো যে আমি যে বলেছি যে আমার জাস্ট কিছুদিন হয়েছে আমি এসেছি, তো আগামী বছর আমরা নজরুলকে নিয়ে যাব বাংলাদেশের এক একটি অঞ্চলে। 3 দিন আমরা করব এক একটি অঞ্চলে, যেটাতে হবে কি ওই জায়গাটার যে শিল্পকলা বা ওই জায়গায় যেখানে আমরা অনুষ্ঠান করব ওইটা ডেভেলপ হয়ে যাবে। আর সেইখানে যে লোকাল শিল্পী যারা আছেন তাদেরকে আমরা নিয়ে আসব, কারণ ওনারা কিন্তু আমাদের একটু আসতে পারেন না, আমাদের মেইন কোর ইয়েটাতে আসতে পারছেন না। তো ওনাদের সাথে আমরা লোকাল এবং আমাদের যারা শিল্পীরা যারা আছেন ঢাকার সবাইকে নিয়ে আমরা মিলিত একটি প্রোগ্রাম করব। একটা বিষয় যে আমরা যদি বলি যে কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি বিজড়িত স্থান রয়েছে বাংলাদেশে, এবং সেই জায়গাগুলোর অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয় আগামীতে কোনো পরিকল্পনা রয়েছে কিনা? জি, অবশ্যই আছে। এবার আমাদের সামনে বাজেটের যেটা আরম্ভ হবে 2024-25, এর মধ্যে আমরা রেখেছি সবটা একসঙ্গে করা সম্ভব না, কারণ এবার তো সবারই তো একটা বাজেট রেস্ট্রিক্টেড আছে সবকিছু। তো আমরা আস্তে আস্তে করে আমি চেষ্টা করব, আমি যতদিন আছি এইটার কাজগুলো শুরু করে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আপনার সাথে আলোচনা করছিলাম তখন আপনি যে বিষয়টি আর একটা বলছিলেন যে আমরা দেখি যে কাজী নজরুল ইসলামের গানের বিকৃতি করা হয়, এবং তার কবি পরিবার থেকেও কিন্তু তার গানের কপিরাইটের বিষয়টিও কিন্তু বারবার দাবি জানাচ্ছে। আগামীতে সংস্কৃতি মন্ত্রণালয় কবি পরিবারের এই দাবিগুলো কীভাবে পূরণ করবে বা এগুলো কীভাবে আপনারা দেখছেন? আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য, কারণ আমি এসে কিছুদিন আগে আমি কপিরাইটের আমাদের অফিসিয়াল সব ডেকে পাঠিয়েছি যে প্রথমে যেটা আমাদের স্বাধীন বেতার কেন্দ্র যে গানগুলো ছিল সেইগুলো আমরা কপিরাইট করে নিতে চাচ্ছি, এবং অবশ্যই আমরা নজরুলের যত গান আছে এইগুলো আমরা কপিরাইট করব। এবং বিশেষ করে এইটাতে কিন্তু খালি আমাদের চেষ্টা করব, রাষ্ট্রীয়ভাবে তো এটা তো আমার একটা গুরু দায়িত্ব, কিন্তু এইখানে পরিবারকেও আমাদের সাথে একসাথে মিলে আমরা এই কাজটা করলে মনে হয় আমার জন্য খুবই সহজ হবে এই কাজটা এগিয়ে নেওয়াতে। আমরা কথা বলছিলাম মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে, তিনি কিন্তু এই কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিন উপলক্ষে সারা দেশে এই সংস্কৃতি মন্ত্রণালয়ের যে আয়োজনটি নিয়ে বলছিলেন, এবং পাশাপাশি কাজী নজরুলকে নিয়ে তার পরিকল্পনা কি আগামী 5 বছর তিনি কী কী করতে চান সে বিষয়গুলো কিন্তু তিনি বলছিলেন। অহনা, অনেক ধন্যবাদ জয়। চলছে আনন্দযোগ, ফিরছে একটা বিরতির পর। 71-এর সাথেই থাকুন। আছেন 71-এ, চলছে আনন্দযোগ। কোন সিনেমা জিতবে এবার স্বর্ণপাম? কান সৈকতে সমাপনী সন্ধ্যায় সে উত্তর জানা যাবে বাংলাদেশ সময় রাত 11:30টায়। লড়াইয়ে আছে আমেরিকান সিনেমা আনোরা, ফরাসি ছবি এমিলিয়া প্যারেস এবং দ্য সাবস্টেন্স। এদিকে শেষ সময়ে প্রদর্শিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফের দ্য সিড অফ দ্য সিক্রেট ফিগ তৈরি করেছে বড় হাইপ। এবারের আসরে প্রতিযোগিতা বিভাগে লড়াই করছে 22 ছবি। উৎসবে যোগ দেয়া ফিল্ম প্রফেশনালস বলছেন গেলবারের থেকে ছবির মান কমেছে। যদিও পরিচালকের তালিকায় আছে বড় সব নাম, কিন্তু তা মেটাতে পারেনি প্রত্যাশা। প্রতিযোগিতায় এগিয়ে আছে ফরাসি নির্মাতা জ্যাক ওদিয়ের। তার পরিচালিত এমিলিয়া পেরেস সিনেমার কথা সবার মুখে মুখে। প্রতিযোগিতায় থাকা ছবির মধ্যে 4টি নির্মাতা নারী। আছে মার্কিন নির্মাতা শন বেকারের আনোরা, ফরাসি নারী নির্মাতা কোরালি ফারজার দ্য সাবস্টেন্স। Really, my favorite film is Anora, Sean Beck's film, because I think its story is fantastic. I must say is that Emilia Perez by Jacques Audiard totally blew my mind. প্রতিযোগিতায় আছে নির্বাসিত রাশিয়ান নির্মাতা কিরিল সেব্রেনিকভের লিমোনভ,
চীনা নির্মাতা জিয়া জানকির কট বাই দ্য টায়ার্স। Rock punk star. So it's very interesting film. As well, I love it. Also, the French film made it by Christophe Honoré, Marcello Mio. তবে কানের চরিত্র যে ছবি স্বর্ণপাম জিতবে বলে ধারণা করা হয় তার বাইরে গিয়ে কোনো ছবি জিতে নেয় স্বর্ণপাম। গুঞ্জন আছে নানা রকম, কিন্তু খেয়াল রাখতে হবে প্রতিযোগিতা বিভাগের যে বিচারক প্যানেল, সেই প্যানেলের 9 জনের 5 জনই নারী। তাই সম্ভাবনা আছে কোনো নারী নির্মাতা হয়তো জিততে পারেন এবারের পাম দ্য অর, কিংবা বছর পেরিয়ে আবারও তা ফিরতে পারে এশিয়ায়। পার্থ সঞ্জয়, 71, কান, ফ্রান্স। 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ নায়িকা মিষ্টি জান্নাতের নামে মামলা করেছেন আরেক নায়িকা তমা মির্জা। প্রকাশ হয়েছে ময়ূরাক্ষী সিনেমার টিজার। এদিকে হিট স্ট্রোকে আক্রান্ত শাহরুখ খান এবং 450 কোটি টাকার নেকলেস পরে প্রিয়াঙ্কা চোপড়ার ফটোশুট। এক নজরে বিনোদন দুনিয়ার আরও কিছু খবরাখবর। মানহানিকর মন্তব্য দেওয়ার অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দিয়েছেন আরেক নায়িকা তমা মির্জা। বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে তমা মির্জার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই নোটিশ প্রেরণ করেন। This is your pilot Naushad speaking from flight number 177. ঈদের সিনেমা ময়ূরাক্ষী, তাই একের পর এক চমকের ঝলক নিয়ে আসছে সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ। পোস্টার প্রকাশের ঠিক 11 দিন পর বুধবার সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে। ময়ূরাক্ষী সিনেমার টিজারে দেখা যায় একটি বিমান ছিনতাইয়ের কবলে পড়ে সাহায্য চাচ্ছেন পাইলট। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। দেশব্যাপী শুরু হয় উত্তেজনা। আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ময়ূরাক্ষী। গোলাম রাব্বানির গল্প ও চিত্রনাট্যে এই সিনেমায় অভিনয় করেছেন ববি, দীপ, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, আফফান মিতুল, কস্তুরী চৌধুরী সহ আরও অনেকেই। আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড কিং শাহরুখ খান। মঙ্গলবার নিজের দল কলকাতা নাইট রাইডার্স IPL ফাইনালে ওঠার ম্যাচ দেখেন কিং খান। এরপরে অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে গরমে হিট স্ট্রোক হয়েছে শাহরুখ খানের। বর্তমানে তিনি আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন, সেখানেই তার চিকিৎসা চলছে। বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া $43 মিলিয়ন নেকলেস পরে ফটোশুটে অংশ নিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এই নেকলেসের মূল্য প্রায় 450 কোটি টাকা। নিজের ফ্যাশন সেন্স দিয়ে বরাবরই ভক্তদের নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইতালির বিখ্যাত ফ্যাশন হাউস বুলগারির জন্য এই ফটোশুট করেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি আকাশ ছোঁয়া মূল্যের নেকলেসটি গলায় দিয়ে লিফটের মধ্যেই ফটোশুট করেছেন। আফফান মিতুল, 71। এই ছিল আজকের আনন্দযোগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।